আসসালামু আলাইকুম। আমরা দেখব এখন আন্তর্জাতিক বিষয়াবলী। এটা হচ্ছে লিখিত দ্বিতীয় অধ্যায়টা। এটার নাম হচ্ছে আহ, আপনার কি এটা কনসেপচুয়াল দ্বিতীয় অধ্যায়, যেখানে আছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। এগুলা আর কি আছে, আর কি কি অ্যাক্টর আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখন ওকে, তাহলে এখন এখানে দেখি যে হচ্ছে আপনার দ্বিতীয় অধ্যায় আছে হচ্ছে আপনার অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড, মডার্ন স্টেট আছে, টাইপস অফ স্টেট, sovereignty, non-state actors, international institutions, sovereign between state and non-state actors, এগুলা হাবিজাবি আছে। তো আমরা দেখি আর কি এখন এখানে সবার আগে আছে অ্যাক্টরস ইন দ্য ওয়ার্ল্ড। তো কারা কারা সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক রাজনীতিতে, কারা কারা আপনার হচ্ছে এখানে পাওয়ার আছে, কে কার কথা শোনে, কীভাবে জনমতের পরিবর্তন ঘটে, কার কথা অর্থনীতি চলে, নিরাপত্তা হয়, এগুলো আর কি আপনার হচ্ছে অ্যাক্টরস আর কি। এরা হচ্ছে অ্যাক্টরস। তো অ্যাক্টরস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রাষ্ট্রীয়, একটা হচ্ছে অরাষ্ট্রীয়। যেটা রাষ্ট্রীয়, এটা হচ্ছে পৃথিবীতে যে 193টা স্বাধীন রাষ্ট্র আছে, এগুলোই হচ্ছে এখানকার রাষ্ট্রীয় প্রভাবক। যেমন ফিলিস্তিন, তারপর হচ্ছে যে রাষ্ট্র যেগুলো আছে আর কি, বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো হচ্ছে রাষ্ট্র। তো এগুলোর মধ্যে আর কি কে বাণিজ্য এরকম শুল্ক আরোপ করলে কোন রাষ্ট্রের সমস্যা হয়, তারপর ফিলিস্তিনে আর কি এরকম যদি স্বীকৃতি দেয় কার সমস্যা হবে, কার আর কি সেখানে প্রভাব ফেলবে, এগুলো হচ্ছে রাষ্ট্রীয় আর কি। রাষ্ট্রীয় কারণে যেগুলো প্রভাব, সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় প্রভাব। আর তারপর অরাষ্ট্রীয় মধ্যে পড়বে বিভিন্ন হচ্ছে যে আর কি মিডিয়াগুলো আছে বিশ্বের, তারপর বিভিন্ন যে বিজনেস ম্যাগনেটগুলো আছে, তারপর এনজিও আছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, তো তোমার বিভিন্ন যে অর্গানাইজেশনগুলো আছে, এগুলো হচ্ছে আপনার অরাষ্ট্রীয় প্রভাবকের মধ্যে পড়বে। আচ্ছা, এখন দেখি আমরা স্টেট কি। স্টেট বলতে বোঝায় যে একটা আর কি নির্দিষ্ট ভূখণ্ড আছে আর কি, তো যেখানে হচ্ছে আপনার স্থায়ী জনসংখ্যা, কার্যকর সরকার আর সার্বভৌম ক্ষমতা আছে, সেটা হচ্ছে কি স্টেট। তো স্টেট হচ্ছে আপনার একটা ভূখণ্ডের উপরে যারা হচ্ছে এরকম বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে নিয়ন্ত্রণ করা হয়, সেটা হচ্ছে স্টেট। আর এই স্টেটটাকে হচ্ছে আপনার ঠিকমতো পরিচালনা করার জন্য যে অথরিটি নিয়োগ দেওয়া হয়, সেটা হচ্ছে সরকার। আচ্ছা, তো দেখি এখন স্টেটে কী কী আছে। তো ওই যে 1648 সালে যে আপনার ওয়েস্টফেলিয়ান ট্রিটি আছে, এটার মাধ্যমে কিন্তু যে আপনার ইউরোপীয় ধর্মভিত্তিক যে রাজনৈতিক সংঘাত, এটা অবসান হয়। এখানে হচ্ছে সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হয়, অর্থাৎ সবগুলো রাষ্ট্রেরই একটা সার্বভৌম ক্ষমতা আছে, এবং এটা সে প্রয়োগ করবে সবখানে, যাতে অন্য রাষ্ট্র তার উপর কোনো অ্যাটাক করতে না পারে। সবাই আর কি সার্বভৌম আর কি। তো এখানে চারটা জিনিস আছে, সেটা আমরা সবাই জানি: ভূখণ্ড, জনসংখ্যা, সরকার আর হচ্ছে সার্বভৌমত্ব। তারপর হচ্ছে এখন মডার্ন স্টেট। তো মডার্ন স্টেটে আর কি এখানে বলা হচ্ছে হচ্ছে এই চারটা তো থাকবেই, এগুলোর বাইরেও আরও কিছু কিছু সেখানে উপাদান থাকবে। যেমন হচ্ছে আপনার আহ, যে কি বলা যায়, যে এক রাষ্ট্র ধরেন তাইওয়ান, এর তো কিন্তু স্বীকৃতি নাই, তারপরেও সে কিন্তু রাষ্ট্রের মতো ফাংশন করতেছে। তো এই জন্য আন্তর্জাতিক আমাদের যে এখন যে মডার্ন যে আর কি জিনিসটা, কনসেপ্ট, এখানে মডার্ন স্টেটকে আরও ব্যাপকভাবে সংজ্ঞায়িত করা হয়, আরও এটা বিস্তৃতি অনেক। তো এটা নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, যেটা সমাজবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি। এরা বলে যে শুধুমাত্র আপনার হচ্ছে রাষ্ট্র একটা কাঠামো নয়, এটা এখন রাজনৈতিক মানে আর কি কাঠামো নয় আর কি, এটা হচ্ছে একটা রাজনৈতিকভাবে সুসংগঠিত সমাজ। অর্থাৎ এখানে শাসন ব্যবস্থা, তারপর হচ্ছে সামাজিক সংগঠন, ক্ষমতা কাঠামো, এগুলো থাকবে আর কি। আর যেটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, এখানে বলে যে হচ্ছে রাষ্ট্র কী করবে, রাষ্ট্র হচ্ছে একটা হচ্ছে সুষম বন্টন করবে, যে আপনার ইকোনমিক রিসোর্সগুলো আছে, এগুলো সুষম বন্টন করবে, উন্নয়ন পরিকল্পনা করবে, সম্পদ ব্যবস্থাপনা করবে, নীতি নির্ধারণ করবে। এটা হচ্ছে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আর কি রাষ্ট্র এরকম। আর হচ্ছে এখন বিংশ শতাব্দীতে হচ্ছে রাষ্ট্র এখন বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্নভাবে বলছে। যেমন হচ্ছে আপনার এই যে ম্যাক্স ওয়েবার বলছে যে হচ্ছে রাষ্ট্র হচ্ছে এমন শাসন ব্যবস্থা যেখানে হচ্ছে মানে হচ্ছে যেখানে একটা হচ্ছে আপনার যারা হচ্ছে বৈধ সহিংসতা প্রয়োগের একচেটিয়া ক্ষমতা রাখে বা অধিকার রাখে, তারাই হচ্ছে এখানে রাষ্ট্র। যারা হচ্ছে যেটাকে বলা হয় মনোপলি অফ ভায়োলেন্স, অর্থাৎ তাদের সব সব দিকেই আর কি ভায়োলেন্সটা আর কি তারা ইমপ্লিমেন্ট করতে পারবে, কিন্তু আর কি মানে অনুমোদিতভাবে আর কি। তো এখন আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য এখন হচ্ছে আপনার ওই চারটা ছাড়া আর কি কী আছে, যেমন দেখি আইনের শাসন থাকবে সেখানে, তারপর বৈধতা রাজনৈতিক কর্তৃত্ব থাকবে সেখানে, তারপর হচ্ছে জনগণের স্বীকৃতি থাকতে হবে এর মধ্যে আর কি। তারপর হচ্ছে জাতীয়তাবাদ ও জাতীয় পরিচয় থাকতে হবে, অর্থাৎ জাতীয় মানে একটা রাষ্ট্র থাকবে, সেটা জাতীয় চেতনা থাকবে আর কি, বিভিন্ন জিনিসগুলো তাদেরকে একত্রিত করবে, এমন কিছু থাকবে আর কি। তারপর আইন ও রাজনৈতিক সমতা, এখানে সবার মাঝে সমান অধিকার থাকবে, সবাই আর কি সব কিছুতে সমান অধিকার পাবে। তারপর কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থা থাকবে, এখানে একটা কেন্দ্রীয় সরকার থাকবে যে সব কিছু নিয়ন্ত্রণ করবে। আর আন্তর্জাতিক স্বীকৃতি থাকবে, অর্থাৎ
যে আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো আছে সবাই তাকে স্বীকৃতি দেবে, এরকম একটা থাকবে। এবং সরকার ও রাষ্ট্রের পার্থক্য, তো সরকার তো হচ্ছে ওই যে রাষ্ট্রকে যে আর কি একটা বডি চালায় বা তাকে মেনটেন করার জন্য যে একটা বডিকে নিয়োগ দেওয়া হয়, সেই বডি হচ্ছে রাষ্ট্র সরকার। আর তারপর হচ্ছে আপনার রাষ্ট্র হচ্ছে একটি ব্যাপক আর বিস্তৃত ধারণা আর কি, আর সরকার হচ্ছে একটা কাঠামো আর কি। তো রাষ্ট্র হচ্ছে পূর্ণাঙ্গ রাজনৈতিক সত্তা। আর এদিকে স্থায়ী জনসংখ্যা আছে, কার্যকর সরকার আছে, সার্বভৌমত্ব আছে। আর সরকার হচ্ছে রাষ্ট্রের যাচ্ছে একটা উপাদান আর কি। আর সরকার হচ্ছে সম্পূর্ণ কাঠামো নয়, এখানে হচ্ছে একটা একটা প্রতিষ্ঠানের মতো কাজ করে আর কি এটা। তো পরিসরও আর কি দুটো ব্যাপক আর কি, একটা ব্যাপক একটা কম। স্থায়িত্ব রাষ্ট্র হচ্ছে সবসময় থাকবেই, পার্মানেন্স থাকবেই। আর হচ্ছে সরকারে কিন্তু পার্মানেন্স না, একটা সরকার আসবে, একটা সরকার যাবে, এভাবে সরকার পরিবর্তিত হবে। আর কর্তৃত্বের উৎস, তো রাষ্ট্র সার্বভৌম ক্ষমতা চূড়ান্ত উৎস আর কি। যেমন হচ্ছে সরকার কিন্তু নিজস্ব সার্বভৌম সত্তা নয়, এটি রাষ্ট্রের বৈধ ক্ষমতার প্রয়োগ। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে সরকার কি, সরকার হচ্ছে একটা রাষ্ট্রের বৈধ যে ক্ষমতা আছে এটা প্রয়োগের মাধ্যম আর কি। কিন্তু রাষ্ট্র হচ্ছে এদিকে সার্বভৌম ক্ষমতার সর্বোচ্চ উৎস আর কি। পরিবর্তন, রাষ্ট্র কখনো পরিবর্তন হয় না, কিন্তু সরকার পরিবর্তন হয়। তো এরকম আর কি বিভিন্ন পার্থক্য আছে আর কি। তারপর হচ্ছে আপনার সরকার হচ্ছে আপনার মানে রাষ্ট্র হচ্ছে একটা নীতি আদর্শ, আর সরকার সেই নীতির আলোকে কার্যকর ব্যবস্থা নেয় আর কি। যেমন হচ্ছে স্বাধীনতা ঘোষণাপত্র, তারপর হচ্ছে জুলাই ঘোষণাপত্র, এগুলো হচ্ছে আপনার হচ্ছে উদাহরণ আর কি। তারপর কি আছে, সরকার হচ্ছে আপনার রাষ্ট্রের প্রতিনিধি, অর্থাৎ রাষ্ট্র সরকার যেটা যেটা করবে, কোনো একটা বৈদেশিক আপনার হচ্ছে দেশ বা বলেন নাগরিক বলেন, ওই রাষ্ট্রকে সেই সরকারের মধ্যেই চিনবে আর কি। অর্থাৎ সরকার হচ্ছে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, তারপর হচ্ছে এখন টাইপ অফ স্টেট, এটাকে বিভিন্নভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে রাজনৈতিক, একটা অর্থনৈতিক, আর একটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য অনুযায়ী আর কি। তো রাজনৈতিকভাবে আপনার সরকার হচ্ছে আপনার কয়েক প্রকার হতে পারে। গণতন্ত্র, যেখানে আর কি নির্বাচন হবে, তারপর সবার আর কি মত প্রকাশ স্বাধীনতা থাকবে। তারপর সরকারকে প্রশ্নবিদ্ধ করার ইয়ে থাকবে যখন নির্বাচন হবে আর কি, এগুলা হচ্ছে গণতন্ত্র। আর স্বৈরাচারী কি, যেখানে একটা শ্রেণীর হাতেই বা একটা লোকের হাতেই পুরো একটা শাসন কেন্দ্রীভূত থাকবে, যেমন হচ্ছে আপনার কিম জং উনের মতো আর কি। আর একদলীয় রাষ্ট্র, এখানে হচ্ছে একটা দলই থাকবে আর কি, অন্য কোনো দল করা যাবে না, সেখানে অন্য দল করা আইনত নিষিদ্ধ। যেমন চায়নাতে দেখতে পারি, চায়না বা ভিয়েতনামে দেখতে পারি আমরা, যে একটা দল থাকে আর কি, তারাই সব সিদ্ধান্ত নেয়। অন্য আর কি মানুষরা সেখানে আর কি একটা নীতিগত একটা দিতে পারবে, সরকার চাইলে সেটাকে অ্যাডপ্ট করতে পারবে, না করতে পারবে। এটা হচ্ছে একদলীয় রাষ্ট্র। আর এখন অর্থনৈতিক কাঠামো অনুযায়ী হচ্ছে আপনার দুই প্রকার, পুঁজিবাদী আর হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। আর একটা আছে মিশ্র আছে আর কি। এখন এখন দেখেন স্ট্যাটাস কুয়ো হচ্ছে কি, যে হচ্ছে যেরকম অবস্থা আছে সেই রকম অবস্থায় বজায় রাখতে চায়। যেমন হচ্ছে আমেরিকা, তারপর এদিকে যে আপনার হচ্ছে জার্মানি, ফ্রান্স, এই যে বড় যুক্তরাজ্য, এই যে বড় বড় রাষ্ট্রগুলো আছে, এরা তার নিজের যে অবস্থান আছে, ভালো অবস্থান আছে, সেটাকে বজায় রাখতে, এই জন্য এদেরকে বলা হয় স্ট্যাটাস কুয়ো বা স্থির অবস্থা। আর একটা আছে, সেটা হচ্ছে রিভিশনিস্ট স্টেট। তো এটা দ্বারা বোঝায় যে আপনার যারা রিভিশন দিয়ে নিজেকে জাস্ট উন্নত করতে চায়, এরকম আর কি। রিভিশন মানুষ কেন দেয়? নিজেকে উন্নত করার জন্য। তো এদিকে চায়না, তারপর হচ্ছে এদিকে, তারপর হচ্ছে ব্রাজিল, এগুলো হচ্ছে আপনার রিভিশনিস্ট স্টেট। অর্থাৎ এরা হচ্ছে নিজেকে উন্নতি করতে চায় এবং একটা পুরো বৈশ্বিক পলিটিক্স আছে সেখানে নিজের প্রভাব বজায় মানে বৃদ্ধি করতে চায় আর কি। এই জন্য এদিকে বলা হয় রিভিশনিস্ট স্টেট। তারপর দিকে ডিজিউর স্টেট, এটা হচ্ছে আপনার যে রাষ্ট্রের হচ্ছে আন্তর্জাতিকভাবে যার স্বীকৃতি আছে, বৈধতা আছে, তাকে বলা হয় ডিজিউর স্টেট। যেমন যেটা স্বাধীন রাষ্ট্র আছে সবগুলো হচ্ছে ডিজিউর স্টেট। আর ডিফ্যাক্টো বলতে বোঝায় যে তার কোনো মানে স্বীকৃতি নাই, কিন্তু সে আপনার একটা রাষ্ট্রের মধ্যে পারফর্ম করে। যেমন তাইওয়ান আছে, এদিকে ফিলিস্তিন আছে, এদের স্বীকৃতি নাই, কিন্তু সে একটা রাষ্ট্রের মধ্যেই পারফর্ম করতেছে, এটা হচ্ছে ডিফ্যাক্টো আর কি, কার্যত রাষ্ট্র আর কি। আর ব্যর্থ রাষ্ট্র আর ভঙ্গুর রাষ্ট্র, তো ভঙ্গুর রাষ্ট্র বলতে বোঝায় যে রাষ্ট্রের এরকম মানবাধিকার সীমিত, তারপর হচ্ছে তারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, জঙ্গিবাদ আছে, দুর্বল প্রতিষ্ঠান আছে, এগুলো হচ্ছে আপনার এটা আর কি ভঙ্গুর রাষ্ট্র আর কি। তারপর হচ্ছে আপনার ভঙ্গুর রাষ্ট্রের মধ্যে পড়বে সুদান, তারপর হচ্ছে সোমালিয়া, তারপর হচ্ছে কঙ্গো, এগুলো হচ্ছে আপনার ভঙ্গুর রাষ্ট্র আর কি, ঠিক আছে। আর যেটা ফ্রাজাইল, আপনার যেটা হচ্ছে ফেইল রাষ্ট্র বা ব্যর্থ রাষ্ট্র, এটা কি, এটা হচ্ছে মানে সম্পূর্ণ ধরেন নিজস্ব ভূখণ্ডের উপরে তার কোনো তার হচ্ছে দখলদারিত্ব নাই বা কর্তৃত্ব নাই। যেমন দেখেন সিরিয়াতে একটা অংশ ইয়ারা করে আর কি, হুথিরা করে, একটা অংশ রাশিয়ারা করে, একটা অংশ বিদ্রোহীরা করে, এরকম আর কি। যে তার নিজের অঞ্চলেই তার কোনো কর্তৃত্ব নাই, সার্বভৌমত্ব নাই, এটা হচ্ছে আপনার ব্যর্থ রাষ্ট্র আর কি। এটা এই দুটোর মধ্যে পার্থক্য। আর স্যাটেলাইট স্টেট বা পোষ্য রাষ্ট্র, অর্থাৎ এরকম ছোটোখাটো একটা রাষ্ট্র, তার পাশে একটা বড় একটা রাষ্ট্র আছে, তো সেই বড় রাষ্ট্রই ছোট রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে বা তার দ্বারা প্রভাবিত হয়। যেমন হচ্ছে এশিয়াতে আপনার ভুটান, মালদ্বীপ ভারতের স্যাটেলাইট, আর এসওয়াতিনি, লেসোথো হচ্ছে দক্ষিণ আফ্রিকার,
তারপর হচ্ছে ভ্যাটিকান সিটি ইতালির, আর হচ্ছে অ্যান্ডোরা হচ্ছে ফ্রান্সের, আর ভেনেজুয়েলা হচ্ছে আপনার গায়ানা হচ্ছে ভেনেজুয়েলার, আর সুরিনাম হচ্ছে ব্রাজিলের, আর ওদিকে পাপুয়া নিউগিনি নাউরু হচ্ছে অস্ট্রেলিয়া সেটেলাইট রাষ্ট্র। আর রাম প্যাসেজ বলতে বোঝায় যে আগে অনেক সময় আগে রাষ্ট্রটা অনেক বড় ছিল, কিন্তু বর্তমানে সেটা ভেঙে গেছে, যেমন সোভিয়েত, তারপর হচ্ছে আপনার অটোমান এম্পায়ার। তো বর্তমানে যে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, রাশিয়া চেষ্টা করছে এই ইউক্রেনটাকে একটা রাম প্যাসেজ বানানো, অর্থাৎ তার কিন্তু কয়েকটা অঞ্চল, ইউক্রেনের কয়েকটা অঞ্চল রাশিয়া কিন্তু অলরেডি দখল করে নিছে। তো এভাবে আপনার ইউক্রেনকে ধাপে ধাপে ভাঙ্গার মাধ্যমে তারা চেষ্টা করছে ইউক্রেনকে একটা রাম প্যাসেজ বানানোর জন্য। রাম রাম বলে বোঝায় যে লেজ আর কি, অর্থাৎ একটা আপনি মেইন বডিটাকে কাটে ফেলেন, তার লেজগুলো সবাই যে শরীর ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি, বিভক্ত হয়ে যায়, এটা হচ্ছে রাম। তারপর হচ্ছে ইথিক্যাল স্টেট বলতে বোঝায় নৈতিক রাষ্ট্র। বাংলাদেশ কিন্তু একটা নৈতিক রাষ্ট্র, অর্থাৎ যে আর কি পররাষ্ট্রনীতিতে আপনার হচ্ছে আন্তর্জাতিক ইস্যুতে নিজের নিজের অবস্থান ধরে রাখে আর কি, স্বার্থ দিয়ে নয়, মানবিক দিক, ন্যায়সঙ্গতা এগুলো হচ্ছে বিবেচনা করে, সেটা হচ্ছে আপনার আপনার নৈতিক রাষ্ট্র। যেমন হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সব সম্পর্ককে বাদ দিছে, কূটনীতির সম্পর্ক বাদ দিছে। তারপর ফিলিস্তিনের পক্ষে আর কি আমেরিকার উপেক্ষা করে ফিলিস্তিনের পক্ষে আপনার হচ্ছে জনমত গঠন করে, এটা হচ্ছে বাংলাদেশের জন্য নৈতিক রাষ্ট্র আর কি। তো ব্যানানা রিপাবলিক অর্থাৎ যে রাষ্ট্রের রাজনীতি খুব অস্থিতিশীল এবং তার রাষ্ট্রের প্রায় সব কর্মকাণ্ডই একটা মেইন একটা বড় একটা যে আপনার কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি, এই প্রাইভেট কোম্পানি দ্বারা নির্ধারিত হয়। এটা হচ্ছে আপনার আপনার হচ্ছে ব্যানানা রিপাবলিক। যেমন মালদ্বীপে হচ্ছে রিসোর্ট কোম্পানিগুলো দেশ চালায়, তারপর ফিলিপাইনের যে টোবাকো ইন্ডাস্ট্রি এরা দেশ চালায়, আর হন্ডুরাসের যে ফ্রুট কোম্পানিগুলো আছে আমেরিকার, এই ফ্রুট কোম্পানিগুলো কিন্তু দেশ চালায়। এটা হচ্ছে ব্যানানা রিপাবলিক। নিও প্যাট্রিমোনিয়াল স্টেট, এটা তারা বলছে আমলাতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ যে রাষ্ট্রের প্রায় সব কিছুই আর কি, সব সেক্টর সরকারি আমলা কর্তৃক পরিচালিত, সেটা হচ্ছে আপনার আমলাতান্ত্রিক রাষ্ট্র। যেমন হচ্ছে যে আপনার বাংলাদেশ কিন্তু একটা নিও প্যাট্রিমোনিয়াল স্টেটের মধ্যে পড়বে। আর ইন্টারমিডিয়েট স্টেট, এটা বলতে বলছে মধ্যবর্তী রাষ্ট্র, যারা খুব আর কি উন্নতও না, আবার হচ্ছে কম উন্নতও না, তারা হচ্ছে ইন্টারমিডিয়েট স্টেট, অর্থাৎ একটা মাঝামাঝি অবস্থানে আছে আর কি। আর ইথনিক স্টেট দ্বারা বোঝায় যে হচ্ছে আপনার নৃগোষ্ঠীগত রাষ্ট্র বা জাতিগত রাষ্ট্র আর কি। তো এই জাতিগত রাষ্ট্র আর হচ্ছে জাতি রাষ্ট্র দুটো কিন্তু আলাদা। তো যেটা হচ্ছে জাতিগত রাষ্ট্র, এটা হচ্ছে ইথনিক স্টেট, এটা দ্বারা বোঝায় যে রাষ্ট্রের সব এরকম নীতি নির্ধারণ, তারপর হচ্ছে রাজনৈতিক কাঠামো, সব কিছু নির্ধারিত হবে একটা নির্দিষ্ট গোষ্ঠীর পরিচয় এবং তার স্বার্থকে কেন্দ্র করে। যেমন হচ্ছে ইসরায়েল একটা এরকম জাতিগত রাষ্ট্র, এদের সব কিছু নির্ধারিত হয় আপনার হচ্ছে যারা ইহুদি আছে এদের স্বার্থকে মাথায় রেখে। তো এটা হচ্ছে একটা জাতিগত, এটা হচ্ছে ইথনিক স্টেট, আর জাতি রাষ্ট্র কিন্তু আলাদা। আচ্ছা, তারপর এখানে দেখি এখন ন্যাশন স্টেট, এটা হচ্ছে জাতিরাষ্ট্র। তো এটা হচ্ছে যে ধরেন একটা ভূখণ্ডে কিছু লোক আছে যাদের হচ্ছে ভাষা এক, অথবা ধর্ম এক, বা গোত্র এক, বর্ণ এক। তো এসব কিছুর ভিত্তিতে তাদের মধ্যে কিন্তু একটা একতা তৈরি হয়, একটা জাতীয়তাবাদ তৈরি হয়। তো এরকম রাষ্ট্র যখন গঠিত হয় আর কি আপনার জাতীয়তাবাদ থেকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ন্যাশন স্টেট। আর ওদিকে ছিল জাতিগত, এটা হচ্ছে জাতি রাষ্ট্র, এটা হচ্ছে ন্যাশন। তো আধুনিক বিশ্বের প্রায় সবগুলো রাষ্ট্রই কিন্তু এই জাতি রাষ্ট্রের মধ্যে পড়ে। যেমন হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের প্রায় সবাই শ্বেতাঙ্গ, এটা তাদের মিল। তারপর চিলি সবাই সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান, মিয়ানমারের বুদ্ধ, এগুলো হচ্ছে আপনার জাতিরাষ্ট্রের উদাহরণ। আর বহুজাতিক রাষ্ট্র, এটা হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠী সেখানে আর কি একত্রে থাকবে আর কি। যেমন হচ্ছে আপনার ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, এগুলো হচ্ছে বহুজাতিক রাষ্ট্র আর কি। তার ভূখণ্ডগত অখণ্ডতা, তো এটা দ্বারা বোঝায় যে একটা ভূখণ্ডে সবাই একটা বিভিন্ন জাতিগোষ্ঠী সেখানে আছে, কিন্তু তাদের মধ্যে যে একটা ভূখণ্ডে থাকার ফলে তাদের মধ্যে যে একটা একতা কাজ করে, এটাই হচ্ছে আপনার ভূখণ্ডগত অখণ্ডতা। এটাই হচ্ছে কি ভূখণ্ডগত অখণ্ডতা। তারপর ওয়েলফেয়ার স্টেট, এটা হচ্ছে কি যে রাষ্ট্র এরকম শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করা তার কাজ না, তার হচ্ছে নাগরিকদের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করবে, তারপর তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবে, এটা হচ্ছে তারা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। যেমন কানাডা আছে, এদিকে যে নর্ডিক কান্ট্রিগুলো আছে, এগুলো হচ্ছে আপনার এই ওয়েলফেয়ার স্টেটের মধ্যে পড়ে যাবে। তারপর হচ্ছে থিওক্রেটিক স্টেট, এটা হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র। এটা কি ধর্মভিত্তিক রাষ্ট্র, এখানে ধর্ম দ্বারা নির্ধারিত হয় আর কি, মানে ধর্মীয় যে সিদ্ধান্ত, যেমন ইরান, আফগানিস্তান, এটা হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র। আচ্ছা, সার্বভৌমত্ব বলতে বোঝায় একটি দেশের হচ্ছে আপনার তার নিজের দেশের সব কিছুর উপরে অ্যাবসলিউট পাওয়ার এবং যে বৈশ্বিক যে স্বীকৃতি, সেটা হচ্ছে আপনার সার্বভৌমত্ব। তো এটা দ্বারা কয়েকটা জিনিস বোঝায়, একটা হচ্ছে ইন্টারনাল সোভারেন্টি বা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, অর্থাৎ রাষ্ট্রের যে আপনার ভিতরে যে জনগোষ্ঠী আছে তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন কিনা। যেমন হচ্ছে মেক্সিকোতে দেখা যায় যে আপনার হচ্ছে সিনালোয়া মাদক কার্টেল, এরা কী করে যে হচ্ছে এদেরকে যখন এটাকে গ্রেপ্তার করা হয়েছে, আপনার হচ্ছে নাম হচ্ছে ওভিদিও গুজম্যান লোপেজ,
তো এটাকে যখন আপনার হচ্ছে 19 সালে আটক করা হয়েছে, তখন এনার যে আপনার বাহিনীগুলো আছে এরা সবগুলো রাস্তায় একদম সব মেশিন গান নিয়ে ঘুরতেছিল। তো পরে পুলিশ বাধ্য হয়ে কিন্তু মাদক সম্রাটকে ছেড়ে দিয়েছে আর কি। এটা একটা হচ্ছে তার নিজের কন্ট্রোল নাই, অর্থাৎ ইন্টারনাল সভারেন্টি নাই আর কি। আর যেটা এক্সটার্নাল সভারেন্টি, এটা হচ্ছে আপনার বৈদেশিক সার্বভৌমত্ব, অর্থাৎ আপনার হচ্ছে নিজের যে আপনার আহ, নিজের যে পররাষ্ট্রনীতি নিজে ঠিক করতে পারতেছেন কিনা, অন্য কারো প্রতি আপনি হচ্ছে এরকম আহ, অন্য কারোদের প্রভাবিত হতে পারতেছেন, প্রভাবিত হচ্ছেন কিনা, এটা হচ্ছে নির্ধারণ করে আপনার এক্সটার্নাল সভারেন্টি আছে কিনা। তারপর হচ্ছে ওয়েস্টফালিয়ান সভারেন্টি, এটা দ্বারা বোঝাচ্ছে সব রাষ্ট্রের স্বাধীন সার্বভৌম এবং একটা রাষ্ট্রের ব্যাপারে অন্য রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, সবার আর কি তার ভূখণ্ডের উপর একটা একচ্ছত্র কর্তৃত্ব থাকবে। আচ্ছা, রাষ্ট্র গঠনের সার্বভৌমত্ব গুরুত্ব, এটা হচ্ছে সার্বভৌমত্ব চিরস্থায়ী, রাষ্ট্র যতদিন থাকবে সার্বভৌমত্ব ততদিন থাকবে। তারপর এক্সক্লুসিভনেস বা হচ্ছে বিশেষত্ব, এটা হচ্ছে রাষ্ট্র হবে একটি, অর্থাৎ এখানে একটার বাইরে এই একটার ভিতরে আর আলাদা রাষ্ট্র থাকা যাবে না। আর অবিচ্ছেদ্যতা, অর্থাৎ রাষ্ট্রের সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের প্রাণ, এটাকে আলাদা করা যাবে না। আর অখণ্ডতা থাকতে হবে, অর্থাৎ এটা মানে সবসময় আর কি চির নির্দিষ্ট সময়ের জন্য না, একটা রাষ্ট্র যতদিন থাকবে সার্বভৌমত্ব ততদিন থাকবে আর কি। আর অ্যাবসলিউটনেস হচ্ছে পরমতা, রাষ্ট্র হবে পরম ক্ষমতাবান, তাকে বহিঃশত্রু থেকে এবং অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা থেকে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যতটুকু ক্ষমতা ধারণ করতে হবে ততটুকু তাকে করতে হবে আর কি। তারপর মানবিক হস্তক্ষেপ, এটা হচ্ছে আপনার যে ধরেন একটা রাষ্ট্রের কোনো মানবিক এরকম বিপর্যয় আছে, গণহত্যা হচ্ছে, হাবিজাবি এগুলো হচ্ছে, তো সেখানে আর কি হস্তক্ষেপ করার, এটা হচ্ছে আপনার হিউম্যানিটেরিয়ান হস্তক্ষেপ। তো এটা হতে পারে সাহায্য দিয়ে হতে পারে, এরকম রোহিঙ্গাদের যেমন খাদ্য বস্তু বাস্তবে সাহায্য করা হতে পারে। তার মিলিটারি শাসন হতে পারে, অর্থাৎ তাদের মিলিটারির উপর শাসন দিতে পারে আর কি, সামরিক হস্তক্ষেপ চালাতে পারে আর কি, যেমন লিবিয়াতে চালানো হয়েছে 2011 সালে কথিত যেটা। আর স্পোর্টস স্যাংশন, এটা হচ্ছে তাদেরকে খেলা থেকে বাদ দেওয়া, যেমন আপনার হচ্ছে যে 18 সালে আপনার হচ্ছে আর্জেন্টিনা ইসরায়েলের সঙ্গে কিন্তু ফুটবল খেলে নাই। আর ডিপ্লোম্যাটিক স্যাংশন, এটা হচ্ছে কোনো একটা রাষ্ট্রে যখন ধরেন বাংলাদেশ যেমন হচ্ছে রোহিঙ্গার সাথে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে, এটা একটা ডিপ্লোম্যাটিক স্যাংশন উদাহরণ। তারপর ইকোনমিক স্যাংশন, এটা হচ্ছে অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া। আর স্মার্ট স্যাংশন কি, এটা হচ্ছে যারা যারা যে কাজটা করছে, যেমন মিয়ানমারের জান্তারা করছে ওদের উপর স্যাংশন দেওয়া, এটা হচ্ছে স্মার্ট স্যাংশন। তো এখান থেকে আসছে হচ্ছে আপনার রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট নামে একটা আর কি ধারা আসছে জাতিসংঘে। তো এটা আর কি কফি আনান আর কি তুলছিল আর কি এই প্রস্তাবটা। তো যেটার মাধ্যমে এটা তিনটা আর কি ভিত্তি আছে আর কি। প্রথম ভিত্তি হচ্ছে দ্য প্রোটেকশন রেসপন্সিবিলিটিস অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রই তার নিজের যে জনগণ আছে তাদেরকে রক্ষা করতে বাধ্য থাকবে। যদি এটা না পারে তখন আসবে পিলার 2, ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ক্যাপাবিলিটি বিল্ডিং, অর্থাৎ যে হচ্ছে এই গণহত্যা রোখার জন্য যে বাইরে থেকে সবাই সহযোগিতা করতে পারবে, এটা হচ্ছে পিলার নাম্বার 2। আর পিলার নাম্বার 3 হচ্ছে কি টাইমলি অ্যান্ড ডিসাইসিভ কালেকটিভ রেসপন্স, অর্থাৎ যদি পিলার নাম্বার 2 যদি কাজ না করে তখন অন্যান্য রাষ্ট্র জাতিসংঘের মাধ্যমে সেখানে ইন্টারভেনশন করতে পারবে এবং মিলিটারি হস্তক্ষেপ করতে পারবে, এটা হচ্ছে 3 আর কি। আর সার্বভৌমত্বের পরিবর্তিত রূপ, এখন সার্বভৌমত্ব আর কি এখন শেয়ার্ড সোভারেন্টি আর হচ্ছে লিমিটেড সোভারেন্টি। তো শেয়ার্ড সোভারেন্টি কি, যে হচ্ছে আপনার সবাই মিলে একটা কেন্দ্রীয় জিনিস গঠন করে এবং সেখান থেকেই সার্বভৌমত্বর কিছু কিছু জিনিস কন্ট্রোল হয়। যেমন হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, এখানে দেখা যাচ্ছে যে সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য নীতি, এগুলো বিভিন্ন ক্ষেত্রে তারা হচ্ছে তাদের সোভারেন্টিটা শেয়ার করতেছে, অর্থাৎ একটা কেন্দ্রীয় একটা হচ্ছে অথরিটি হয়, তারা তাদের এরকম ক্ষমতাগুলো দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে শেয়ার্ড সোভারেন্টি। আর হচ্ছে তারপর লিমিটেড সোভারেন্টি কি, এটা হচ্ছে আপনার যে আপনার আপনার দেশে যে হচ্ছে যে বিভিন্ন অঙ্গ সংস্থান কাজ করছে জাতিসংঘের, যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলোর কাছ থেকে ঋণ নেওয়ার ফলে এরা কিন্তু আপনার যে বৈদেশিক নীতি বা আপনার যে আপনার ভর্তুকি, আপনার হচ্ছে আপনার যে কর কাঠামো, এগুলোর উপরে কিন্তু সে প্রভাব বিস্তার করছে, এটাই হচ্ছে আপনার লিমিটেড সোভারেন্টি। অর্থাৎ এদের মাধ্যমে কিন্তু এরকম হচ্ছে আপনার সোভারেন্টিটা কমে যাচ্ছে, লিমিটেড হয়ে যাচ্ছে। তো এটা বিভিন্ন হতে পারে, যেমন আন্তর্জাতিক সংস্থা চুক্তির প্রভাব হতে পারে, WTO এগুলোর ফলে হতে পারে। তারপর হচ্ছে দুর্বল শাসন ব্যবস্থার ফলে হতে পারে, একটা রাষ্ট্র যখন দুর্বল হয়ে যায় তখন অন্যান্য যে দাতা সংস্থাগুলো আছে, বিদেশি সংস্থাগুলো আছে, এগুলো এর উপরে প্রভাব বিস্তার করে। তারপর সামরিক নির্ভরশীলতা ও ভূরাজনৈতিক গুরুত্ব, অনেক ফলে যে অনেক যে কাতারে কুয়েতে আপনার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, তো এর ফলে এই সামরিকভাবে নির্ভরশীল হওয়ার ফলে এখানে কিন্তু একটা সার্বভৌমত্বের সংকট দেখা যায়। আর ভঙ্গুর রাজনৈতিক প্রতিষ্ঠান, অর্থাৎ দুর্বল যে আপনার যদি যে ইয়াগুলো আছে ইনস্টিটিউশন, এগুলো যদি দুর্বল থাকে তখন কিন্তু আপনাকে একটা সার্বভৌমত্বের ঝুঁকি আপনার তৈরি হবে। এখন থেকে নন স্টেট অ্যাক্টরের মধ্যে কী কী পড়ে, এগুলোর মধ্যে হচ্ছে আপনার পিপলস মুভমেন্ট, যে হচ্ছে আপনার যে আরব বসন্ত, তারপর হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার, তারপর হচ্ছে আপনার মি টু, এগুলো হচ্ছে আপনার মুভমেন্টের একটা, এগুলো হচ্ছে একটা অরাষ্ট্রীয় হতে পারে। তারপর বিজনেস ম্যাগনেট, এটা হচ্ছে যে ওই যে বিভিন্ন বড় প্রতিষ্ঠানগুলো হতে পারে। আর MNCs বা মাল্টিনেশনাল কোম্পানিগুলো হতে পারে। তো স্মার্ট কন্ট্রাক্টও হতে পারে, যেমন হচ্ছে আপনার বিটকয়েন, এগুলো হাবিজাবি হতে পারে। তারপর ইন্টারন্যাশনাল মিডিয়া এজেন্সি, ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো আছে মিডিয়াগুলো হতে পারে আর কি। তো এগুলোই আর কি বলছে এখানে।
তারপর ভায়োলেন্ট অ্যাক্টরগুলো হতে পারে, যেমন আল কায়দা, বোকো হারাম, এগুলো হতে পারে, এনজিওগুলো হতে পারে। আর এখানে বিভিন্ন প্রশ্ন করা হলো কয়েকটা আর কি। তো প্রশ্নগুলো আপাতত দেখার দরকার নেই। ধন্যবাদ।